জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তারেক রহমানের ফেরার দিন উপলক্ষে মার্কিন দূতাবাসের নির্দেশনা। এবারে জানিয়ে দিব গণ অধিকার পরিষদকে যে 2 আসনে আশ্বাস দিল বিএনপি। আরও জানাবো জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ। এবারে থাকছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ উগ্রপন্থীদের। সব শেষে জানিয়ে দিব ঘোষণা দিয়ে নাশকতা, আগেই কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। তারেক রহমানের ফেরার দিন উপলক্ষে মার্কিন দূতাবাসের নির্দেশনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির পক্ষ থেকে, এবং তারেক রহমান নিজেও তা নিশ্চিত করেছেন। এদিকে বিএনপিও তাকে সংবর্ধনা জানানোর জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এদিকে দিনটি উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে যারা ঢাকা শহরে বা আশপাশে ভ্রমণ পরিকল্পনা রয়েছে তাদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলছে, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেলা 11:45 থেকে ঢাকা শহরের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে একটি বড় সমাবেশের পরিকল্পনা করছে। এ বার্তায় আরও বলা হয়েছে, এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হচ্ছে। এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এই সময় ঢাকা শহরে বা আশপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদকে যে 2 আসনে গণ অধিকার পরিষদকে যে 2 আসনে আশ্বাস দিল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদকে 2টি আসন দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসন দুটি হল পটুয়াখালী 3 ও ঝিনাইদহ 2। রোববার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকারের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে এক বৈঠক হয়। সেখানে এই সমঝোতায় পৌঁছায় দল দুটি। এ বৈঠক সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করছে। এ বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হোসেন মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। সূত্র আরও জানায়, নির্বাচন সামনে রেখে বিএনপিকে বেশ আগেই 25 জনের প্রার্থী তালিকা দিয়েছিল গণ অধিকার পরিষদ। বৈঠকে গণ অধিকারের পক্ষ থেকে এই তালিকার মধ্যে থেকে 10টি আসন চাওয়া হয়। বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ 2 আসনে রাশিদ খানকে আশ্বস্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে গণ অধিকারের পক্ষ থেকে ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও 2 এবং হাসান আল মামুনের জন্য নেত্রকোনা 2 সহ আরও 4টি আসনের উপর জোর দেওয়া হয়েছে। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে গণ অধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা না এসে একজন অতিরিক্ত আইজিপি ব্রিফিং করায় হত্যাকাণ্ডের ঘটনাটিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে বলে দাবি করছে ইনকিলাব মঞ্চ। আজ রবিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শহীদ ওসমান হাদির সংগঠনটি। একই সঙ্গে জরুরি সংবাদ সম্মেলনের ডাকও দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আগামীকাল সোমবার দুপুর 12টায় শহীদ হাদি চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ফের বিক্ষোভ উগ্রপন্থীদের। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে রোববার সন্ধ্যায় আবারও বিক্ষোভ করেছে উগ্রপন্থীরা। 2টি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা অল্প কয়েক মিনিট বিক্ষোভ করে চালিয়ে যায়। এর আগে শনিবার রাত 9টার দিকেও একবার বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থীরা। শনিবার বিক্ষোভ নিয়ে রোববার দুপুর নাগাদ বাংলাদেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকেই প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিকালের দিকে প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দেন, আর তার কিছু পরেই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফ করেন। তারপরই জানা যায় শনিবার রাতে দিল্লির
চাণক্যপুরীতে যেখানে বাংলাদেশ হাইকমিশনের অফিস, সেখানে একদল হিন্দু চরমপন্থী নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢুকে পড়েছিল। এ সময় ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে ফেসবুকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে স্লোগান দিয়েছে, কিন্তু বেষ্টনী ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিল না। যদিও ভারতের এ বক্তব্য নাকচ করে দিয়েছেন তৌহিদ হোসেন। সপ্তাহখানেক আগে ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে এবং দুই দেশেই এ নিয়ে তিক্ত ঘটনা বেড়ে চলছে। গত 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়ার পর ঢাকায় মূলত ভারত বিরোধী প্রচারণার নতুন গতি পেয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, শনিবার রাত 9টার দিকে হাইকমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের একটি দল বিক্ষোভ করে। শনিবার তারা বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালিগালাজ করে। কিছুক্ষণ অবস্থানের পর একসময় তারা সেখান থেকে চলে যায়। ঘোষণা দিয়ে নাশকতা আগেই কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতে ঘোষণা দিয়ে দুটি পত্রিকা ধানমন্ডি 32 নম্বর ও ছায়ানটে হামলা চালানো হয়েছে, কিন্তু হামলাকারীদের নিবৃত্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন কোনো তৎপরতা চালাতে দেখা যায়নি। এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী হাজির হয়েছে। ঘোষণা দিয়ে নাশকতার করা হলেও আগে থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঘোষণা দিয়ে নাশকতা করা হলেও আগে থেকে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি? এই ধরনের ঘটনার জন্য কি আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিল না? সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই এখন এই আলোচনা হচ্ছে। ঘোষণা দিয়ে যে নাশকতা, সেটা আইনশৃঙ্খলা বাহিনী চাইলে কি আগে থেকে কোনো ব্যবস্থা নিতে পারত না? জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, পুলিশ যে ব্যবস্থা নেয়নি বিষয়টি এমন নয়, তবে আপনাদের বুঝতে হবে এতদিন মানুষ যে ধরনের পুলিশিং দেখতে আসছে, এখন আমরা সেই ধরনের পুলিশিং করছি না। আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। আগে যেমন কোনো ঘটনার পর একটা ক্রস ফায়ার হলে মানুষ মনে করত ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন তো আর ক্রস ফায়ার হয় না। আমরা লাঠিচার্জও করি না, কাউকে গুলিও করি না, যার ফলে আমাদের সাধ্যের মধ্যে এগুলো নিয়ন্ত্রণে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা শক্ত পদক্ষেপ নিয়েছি। প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ। তিনি বলেন, পুরো পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল রবিবার বিকালে প্রধান উপদেষ্টার দপ্তরে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসব ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ওসমান হাদির সহকর্মীরা যখন শাহবাগে প্রতিবাদ জানাচ্ছেন, তখন কিছু দুষ্কৃতকারী এসে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা চালায়। এদের মধ্যে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং 30 জনকে শনাক্ত করা হয়েছে। অন্যান্য ঘটনাগুলোতেও ব্যবস্থা নেওয়া হয়েছে।